আসসালামু আলাইকুম। কয়েকদিন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের নির্ধারিত অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো এবং নিজকে দেশের শ্রেষ্ঠ সম্পদে পরিণত করতে তোমরা নিশ্চয়ই সবাই পড়াশোনায় মনোযোগী আছো। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী সহ যে সকল শিক্ষার্থী আমার আজকের ক্লাস দেখছো, সকলকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার পরিচয় তোমরা আগে জেনেছো, তারপরও বলছি, আমি সিমাউল ফিরদৌসি, প্রভাষক জীববিজ্ঞান, মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, আনোয়ারা, চট্টগ্রাম। আমরা পড়ছিলাম জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, নবম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতা। আজকে আমরা পঞ্চম ক্লাস আলোচনা করব। আমাদের পাঠের বিষয় ইমপ্লান্টেশন ও ভ্রূণ গঠন প্রক্রিয়া, অর ইমপ্লান্টেশন অ্যান্ড ফরমেশন অফ এমব্রায়ো। আমাদের পাঠের বিষয় ছিল ইমপ্লান্টেশন এবং ভ্রূণ গঠন প্রক্রিয়া। তো ইমপ্লান্টেশন প্রক্রিয়াটা মূলত ভ্রূণ গঠন প্রক্রিয়া চলাকালীন সময়ে একটা প্রক্রিয়া, সেজন্য আমি একসাথে দুটো টপিক আলোচনা করব। ভ্রূণ গঠন প্রক্রিয়া তিনটা ধাপে সংঘটিত হয়। 1 নাম্বার ধাপ হচ্ছে ক্লিভেজ, 2 নাম্বার ধাপ হচ্ছে গ্যাস্ট্রুলেশন, 3 নাম্বার ধাপ হচ্ছে অর্গানোজেনেসিস। তো ক্লিভেজ কাকে বলে? ক্লিভেজ হচ্ছে, তোমরা গত ক্লাসে দেখেছিলে, নিষেকের পর শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের মিলনের ফলে তৈরি হয়েছিল একটি কোষ। সেই কোষের নাম হচ্ছে জাইগোট। এই জাইগোটটি ডিম্বনালীতে 72 ঘন্টায় 4-5 বার মাইটোটিক বিভাজনের মাধ্যমে বারবার বিভাজনের মাধ্যমে অনেকগুলো কোষের একটি কোষপিণ্ড সৃষ্টি করে বলের মতো। সেই কোষপিণ্ডটির নাম হচ্ছে মরুলা। এই যেই ভ্রূণ গঠনের যেই ধাপে জাইগোটটি বারবার বিভাজিত হয় সেই ধাপকেই বলা হয় ক্লিভেজ। আবার বলছি, ভ্রূণ গঠনের যেই ধাপে জাইগোটটি বারবার বিভাজিত হয় তাকে বলা হয় ক্লিভেজ। এই ক্লিভেজ ধাপে মরুলা এবং ব্লাস্টুলা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় আমরা চিত্রে সেটি দেখে নেই। এখানে তোমরা দেখছো জাইগোট, যেটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার পর সৃষ্টি হয়েছে। এই জাইগোটটি 30 ঘন্টার ভেতরে মাইটোটিক বিভাজনের মাধ্যমে দুটি কোষে পরিণত হয় এবং এই দুটি কোষ আবার 60 ঘন্টার ভেতরে বিভক্ত হয়ে 4টি, আবার পরবর্তী ধাপে বিভক্ত হয়ে 8টি, এইভাবে 12 থেকে 16টি কোষের একটা বৃত্তাকার বলে পরিণত হয়। এই 12 থেকে 16টি কোষের বৃত্তাকার বলটাকে বলা হয় মরুলা, কোষপিণ্ডটাকে বলা হয় মরুলা, এবং প্রত্যেকটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটি কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এখানে দেখছো যে অনেকগুলো কোষ, এই কোষগুলোর এক একটিকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তাহলে 72 ঘন্টার ভেতরে সৃষ্টি হলো মরুলা। আর ঠিক এই মরুলাটাই আবার যে কোষগুলো এখন এলোমেলো ভাবে বিন্যস্ত দেখতে পাচ্ছ বা কোষপিণ্ড সৃষ্টি হয়েছে, এই কোষগুলো পরবর্তীতে সজ্জিত হয়ে এক স্তর বিশিষ্ট একটি অঙ্গাণুতে পরিণত হয়, অঙ্গে পরিণত হয়। সেটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এখানে যে কোষগুলো সৃষ্টি হয়েছিল সেই কোষগুলো পরবর্তীতে এক স্তর বিশিষ্ট অঙ্গে পরিণত হয়, সেটাকে বলা হয় ব্লাস্টুলা। তাহলে ক্লিভেজ ধাপে কি সংঘটিত হলো? ক্লিভেজ ধাপে যেটি হয়েছে সেটি হচ্ছে জাইগোট বিভাজিত হয়ে 4-5 বার মাইটোটিক বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়েছে মরুলা। মরুলা আবার সজ্জিত হয়ে সৃষ্টি হয়েছে ব্লাস্টুলা। এই ব্লাস্টুলাটাই তোমার 6 থেকে 9 দিনের মধ্যে
ইয়েতে জরায়ুতে সংস্থাপিত হয়। এই জরায়ুতে সংস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় ব্লাস্টুলাটি জরায়ুতে সংস্থাপনের প্রক্রিয়াকে বলা হয় ইমপ্লান্টেশন। আমাদের পাঠের বিষয় ছিল, আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি, ইমপ্লান্টেশন ও ভ্রূণ গঠন প্রক্রিয়া। তো ইমপ্লান্টেশন কাকে বলে? যে প্রক্রিয়ায় ব্লাস্টুলা জরায়ুতে প্রতিস্থাপিত হয় সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন। এটা মূলত ক্লিভেজ ধাপে, মানে ভ্রূণ গঠন প্রক্রিয়ার ক্লিভেজ ধাপে জাইগোটটা বিভাজিত হয়ে ব্লাস্টুলা সৃষ্টির সাথে সাথে সংঘটিত হয়। সেটি আমরা চিত্রে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো, এই যে ডিম্বাশয়ের ভেতর ডিম্বাণু সৃষ্টি হলো, এই ডিম্বাণুটি ডিম্বনালীতে যখন আসলো তখন এই যে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য এগিয়ে আসছে, এবং এখানে শুক্রাণুর নিউক্লিয়াস এবং ডিম্বাণুর নিউক্লিয়াস একীভূত হয়ে জাইগোট সৃষ্টি হয়েছে। এই জাইগোটটি ডিম্বনালী দ্বারা বাহিত হয়ে ধীরে ধীরে জরায়ুর দিকে চলে যাচ্ছে, এবং এখানে দেখো নিষিক্তকরণের চতুর্থ দিনে মরুলা সৃষ্টি হয়েছে। এবং মরুলা যখন জরায়ুতে চলে এসেছে, ঠিক তার দুদিনের মাথায়, এটা মরুলা সৃষ্টির দুদিনের মাথায় সে তার বাইরের দিকের আবরণ হারিয়ে এদিকে ব্লাস্টুলায় পরিণত হয়েছে। এবং মরুলার এক স্তর বিশিষ্ট ব্লাস্টুলাতে যে পরিণত হয়েছে, এই ব্লাস্টুলাটা এখানে জরায়ুর, এগুলো হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম, এটা হচ্ছে অ্যান্ড্রোমেট্রিয়াম। জরায়ুর এই অ্যান্ড্রোমেট্রিয়ামে ব্লাস্টুলাটা প্রতিস্থাপিত হয়েছে বা রোপিত হয়েছে। ঠিক যেভাবে আমরা মাটিতে কোনো বীজ বপন করি, একই ওই ধরনের পদ্ধতিতেই এই যে জাইগোটটা বিভাজিত হয়ে মরুলাতে পরিণত হলো, মরুলাটা সজ্জিত হয়ে ব্লাস্টুলাতে পরিণত হলো, ব্লাস্টুলাটা ঠিক জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়ামে সংস্থাপিত হয়েছে। এই জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়ামে সংস্থাপনের পদ্ধতিটাকেই বলা হয় ইমপ্লান্টেশন। ব্লাস্টুলাটা জরায়ুর অ্যান্ড্রোমেট্রিয়ামে সংস্থাপিত হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় ইমপ্লান্টেশন। এই ইমপ্লান্টেশন ঘটে 6 থেকে 9 দিনের মধ্যে। এই 7 দিনের মধ্যেই ব্লাস্টুলাটা এখানে সংস্থাপিত যখন হয়, তখন এই যে অ্যান্ড্রোমেট্রিয়ামের প্রাচীর দেখেছে, এই অ্যান্ড্রোমেট্রিয়ামের কোষগুলো পুরো ব্লাস্টুলার সেলটাকে ঘিরে ফেলে, এবং ব্লাস্টুলাটা পুরোপুরিভাবে অ্যান্ড্রোমেট্রিয়ামে সংস্থাপিত হয় এবং ইমপ্লান্টেশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে এখানে। তাহলে আমরা একদিকে দেখলাম ক্লিভেজ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হলো, এবং ক্লিভেজের সাথে সাথে ব্লাস্টুলাটি কিভাবে ইমপ্লান্টেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করলো। তো আমরা ক্লিভেজ প্রক্রিয়া দেখেছি, ভ্রূণ গঠনের প্রথম ধাপে ক্লিভেজ প্রক্রিয়ায় দেখেছি জাইগোটটা বিভাজিত হয়ে ব্লাস্টুলা সৃষ্টি করেছে। ব্লাস্টুলাতে যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কি কি আছে, একটা ব্লাস্টুলাতে এখানে ইনার সেল মাস দেখেছো, একটা অংশে কিছু সেল মানে একটু বেশি পরিমাণে থাকে, সেটা হচ্ছে ইনার সেল মাস, আর বাইরের এই অংশটা হচ্ছে একস্তরী ট্রফোব্লাস্ট। মরুলার কোষগুলো সজ্জিত হয়ে যখন একটা স্তর সৃষ্টি করে, সেই স্তরটাকে ব্লাস্টুলা, সেই স্তরটাকে বলা হয় ট্রফোব্লাস্ট। এবং ব্লাস্টুলার ভেতরে তরলে পূর্ণ গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টুলার ভেতরে তরলে পূর্ণ গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। এখন আমরা দেখি ভ্রূণ গঠন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে কি ঘটে। ভ্রূণ গঠন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ হচ্ছে গ্যাস্ট্রুলেশন। গ্যাস্ট্রুলেশন কাকে বলে আমরা এখানেই দেখতে পাচ্ছি। এখানে ক্লিভেজ প্রক্রিয়ায় যে ব্লাস্টুলা সৃষ্টি হয়েছিল, সেই ব্লাস্টুলাটা যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলাতে পরিণত হয় সেই প্রক্রিয়াকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। আমি আবার বলছি, ব্লাস্টুলা যে প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলাতে পরিণত হয় সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় মূলত যেটা ঘটে সেটা হচ্ছে যে নিষেকের দ্বিতীয় সপ্তাহে, ভ্রূণ গঠনের দ্বিতীয় সপ্তাহে কি হয়, নিষেকের দ্বিতীয় সপ্তাহে ব্লাস্টুলার যে একস্তরী কোষগুলো আমরা দেখেছি, সেই একস্তরী কোষগুলো আবার নতুনভাবে সজ্জিত হয়ে
একদিকের স্তর ভেতরের দিকে প্রবিষ্ট হয় এবং দুটি স্তরে পরিণত হয়। এই ক্ষেত্রে বাইরের স্তরকে বলা হয় অ্যাক্টোডার্ম এবং ভেতরের স্তরকে বলা হয় এন্ডোডার্ম। এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল ব্লাস্টুলার একদিকের স্তর একটু ভেতরের দিকে প্রবিষ্ট হচ্ছে এবং এখানে এসে সম্পূর্ণভাবে সে ভেতরের দিকে একটি স্তর ভেতরের দিকে প্রবিষ্ট হয়ে সম্পূর্ণ ভিন্ন আরেকটি স্তর সৃষ্টি করেছে। তাহলে এখন আমরা সুস্পষ্ট দুটি স্তর দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অ্যাক্টোডার্ম আর একটা হচ্ছে এন্ডোডার্ম। এই অ্যাক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে পরবর্তীতে আরেকটা স্তর সৃষ্টি হয়, কোষীয় স্তর। এই কোষীয় স্তরটাকে বলা হয় মেসোডার্ম। তাহলে এখানে ব্লাস্টুলাটা পরবর্তীতে পরিবর্তিত হয়ে ত্রিকোষস্তরীয় একটি ইয়েতে মানে একটি ধাপে পরিণত হয়, সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলাতে যা যা আছে সেটি হচ্ছে অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। আর এখানে এই যে ট্রফোব্লাস্টটা ভেতরের দিকে প্রবেশ করার পরে এখানে যে গহ্বরটা সৃষ্টি হলো, এই গহ্বরটাই মূলত হচ্ছে প্রাথমিক খাদ্য গহ্বর। এটাকে বলা হয় আর্কেন্টেরন। আমরা এখানে বলতে পারি যে ধাপে আর্কেন্টেরন বা প্রাথমিক খাদ্য গহ্বর সৃষ্টি হয় সেটি হচ্ছে গ্যাস্ট্রুলা এবং এই গ্যাস্ট্রুলা সৃষ্টির প্রক্রিয়াকেই বলা হয় গ্যাস্ট্রুলেশন। তাহলে ত্রিভ্রূণস্তরীয় এই যে এখানে আমরা তিনটা স্তর দেখতে পাচ্ছি, ভ্রূণের তিনটা স্তর, একটা হচ্ছে অ্যাক্টোডার্ম, একটা হচ্ছে এন্ডোডার্ম আর একটা হচ্ছে মেসোডার্ম। এই স্তরগুলোকে বলা হয় ভ্রূণীয় স্তর বা জার্ম লেয়ার। আর আর্কেন্টেরনটা বাইরের দিকে উন্মুক্ত হয় যে গহ্বরের মাধ্যমে, যে পোরের মাধ্যমে, সেটাকে বলা হয় ব্লাস্টোপোর। তাহলে গ্যাস্ট্রুলেশন ধাপে ভ্রূণ বৃদ্ধির দ্বিতীয় ধাপ, অর্থাৎ গ্যাস্ট্রুলেশন ধাপে কি ঘটেছে? গ্যাস্ট্রুলেশন ধাপে ওই যে ক্লিভেজ ধাপে যে ব্লাস্টোসিল সৃষ্টি হয়েছিল, সেই ব্লাস্টোসিলটা নতুনভাবে সজ্জিত হয়ে গ্যাস্ট্রুলাতে পরিণত হলো। আমরা এবার দেখি ভ্রূণ গঠন প্রক্রিয়ার তৃতীয় ধাপ কি। ভ্রূণ গঠন প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে অর্গানোজেনেসিস। ভ্রূণ গঠন প্রক্রিয়ার তৃতীয় ধাপ হচ্ছে অর্গানোজেনেসিস। তো অর্গানোজেনেসিসে কাকে বলা হয় অর্গানোজেনেসিস? এখানে দ্বিতীয় ধাপে যে গ্যাস্ট্রুলেশন প্রক্রিয়ায় ব্লাস্টুলাটা গ্যাস্ট্রুলায় পরিণত হয়েছিল, এই গ্যাস্ট্রুলাটা যখন গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ ও তন্ত্র সৃষ্টি হয় যে প্রক্রিয়াতে, সেটাকে বলা হয় অর্গানোজেনেসিস। তো অর্গানোজেনেসিসে যা যা ঘটে সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা আমরা দেখেছিলাম তিনটি ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়েছিল। এই তিনটি ভ্রূণীয় স্তর থেকে প্রত্যেকটা ভ্রূণীয় স্তর থেকে অনেকগুলো কোষপিণ্ড সৃষ্টি হয় এবং এই কোষপিণ্ডগুলো থেকে পরবর্তীতে প্রাথমিক অঙ্গকুড়ি সৃষ্টি হয়। অঙ্গকুড়িগুলো পরবর্তীতে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্র সৃষ্টি করে। এই বিভিন্ন অঙ্গ তন্ত্র সৃষ্টি হয়ে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। এইভাবে একটি ভ্রূণ ক্লিভেজ, অর্থাৎ এভাবে জাইগোট থেকে ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন এবং অর্গানোজেনেসিস প্রক্রিয়ায় একটি পূর্ণাঙ্গ মানব শিশু সৃষ্টি হয়ে থাকে। এখানে পূর্ণাঙ্গ মানব শিশু সৃষ্টি হতে যে এই যে অর্গানোজেনেসিস, বিভিন্ন অঙ্গ সৃষ্টি হচ্ছে, ধাপে ধাপে অঙ্গের বিকাশ সাধন হচ্ছে এবং একটা পূর্ণাঙ্গ মানব শিশুর বিকাশ সাধিত হয়েছে। কোন সময় কি ঘটে আমরা সেটা একটু দেখে নেই। বিশেষ করে মাতৃগর্ভে অর্গানোজেনেসিস প্রক্রিয়া চলে সাধারণত তৃতীয় থেকে 38 সপ্তাহ পর্যন্ত। আমরা দেখেছি যে দ্বিতীয় সপ্তাহে কি ঘটেছিল, প্রথম সপ্তাহে ঘটেছিল ক্লিভেজ এবং ইমপ্লান্টেশন, দ্বিতীয় সপ্তাহে ঘটেছে গ্যাস্ট্রুলেশন, আর তৃতীয় থেকে 38 সপ্তাহ পর্যন্ত অর্গানোজেনেসিস চলতে থাকে। মানে 38 সপ্তাহ পর্যন্ত পূর্ণাঙ্গ শিশুর একদম বিকাশ চলে। তো এই ক্ষেত্রে 9 থেকে 10 সপ্তাহের মধ্যে বাহ্যিকভাবে ভ্রূণকে মানুষ হিসেবে চেনা যায়। 9 থেকে 10 সপ্তাহের মধ্যে, অর্থাৎ তোমার 2 মাসের পরপরই একটি ভ্রূণকে মানুষের ভ্রূণ হিসেবে চেনা যায়। এরপরে হচ্ছে
তোমার শনাক্ত করা যায়। যখনই মানুষের অবয়ব হিসেবে শনাক্ত করা যায় তখন ভ্রূণের এই গঠনটাকে বলা হয় ফিটাস, এবং মাতৃগর্ভে থাকাকালীন ভ্রূণের সর্বশেষ অবস্থা পর্যন্ত এটাকে ফিটাসই বলা হয়। এরপরে 12 সপ্তাহের মধ্যে অধিকাংশ প্রধান অঙ্গগুলো গঠিত হয়ে যায়। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে 4 মাসের কাছাকাছি, 3 মাসের পর 4 মাসের কাছাকাছি সময়ে একটি মানব ভ্রূণের অধিকাংশ অঙ্গগুলো গঠিত হয়ে যায় এবং এরপরে অঙ্গগুলো বিকশিত হতে থাকে। এই অঙ্গগুলো কোত্থেকে সৃষ্টি হচ্ছে? আমরা আগেই বলেছি যে 3টা ভ্রূণীয় স্তর আমরা দেখেছিলাম, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। এই 3টা ভ্রূণীয় স্তর থেকেই বিভিন্ন অঙ্গগুলো গঠিত হচ্ছে। তাহলে আমরা দেখি কোন ভ্রূণীয় স্তর থেকে কি কি গঠিত হচ্ছে। অ্যাক্টোডার্ম থেকে দেখো দেহের বহিস্থ আবরণী কলা। এক্ষেত্রে এখানে তোমার দেহের বহিস্থ আবরণী কলাতে সৃষ্টি হয়। এখানে ত্বক, বিভিন্ন দেহের বিভিন্ন অংশের বাইরের ত্বক সৃষ্টি হচ্ছে, এপিডার্মিস। তারপরে হচ্ছে চুল, নখ, দাঁতের বহিরাবরণ ইত্যাদি অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হয়। তারপরে নিউরাল টিউব, এখানে তোমার সুষমা কাণ্ড থেকে শুরু করে সুষমা কাণ্ড, তারপরে সুষমা কাণ্ডের সাথে আরো যে সমস্ত আছে চেষ্টীয় স্নায়ু, এগুলো অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হয়। তারপরে নিউরাল ক্রেস্ট, এখানে যে স্নায়ুতন্ত্রটা অ্যাক্টোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা আসি মেসোডার্ম থেকে কি কি সৃষ্টি হচ্ছে। মেসোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে নটোকর্ড, বক্ষ ও উদরীয় গহ্বরের আবরক, বাইরের আবরণ। সংবহন তন্ত্রে কি কি আছে? তোমার রক্তবাহক, তারপরে লসিকা যে তন্ত্র, এগুলো তারপরে সংবহন তন্ত্রের অন্তর্ভুক্ত যে সমস্ত বিষয়গুলো সেগুলো মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। এরপরে সোমাইটস, এই সোমাইটসে এখানে আছে অস্থি, তরুণাস্থি, করোটিড ছাড়া অন্যান্য যে সমস্ত অস্থি সমূহ সেগুলো সব মেসোডার্ম থেকে সৃষ্টি হয়। যোজক কলাগুলো মেসোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। এরপরে মেসোডার্ম থেকে সৃষ্টি হয় রেচন এবং জননতন্ত্রের অঙ্গসমূহ। রেচন তন্ত্রে কি কি আছে তোমরা জানো যে রেচন তন্ত্রে বৃক্ক আছে, তারপরে বৃক্কীয় নালিকা আছে, তারপরে জননতন্ত্রে জনন অঙ্গসমূহ আছে, জনন নালী সমূহ আছে। এগুলো সবগুলো মেসোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। দ্বিতীয় মাঝখানের যে ভ্রূণীয় স্তর সেটা থেকে এই অঙ্গগুলো সৃষ্টি হচ্ছে। এরপরে এন্ডোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে শ্বাসতন্ত্রের আবরণী কলা। এরপরে আছে গলবিল, অন্ননালী, পাকস্থলী, অন্ত্র, এগুলো সব এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। এরপরে যকৃৎ, অগ্নাশয়, এখানে গলবিলে তোমার থাইরয়েড, প্যারাথাইরয়েড গ্রন্থিগুলো এন্ডোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। যকৃৎ, অগ্নাশয়, এগুলো এন্ডোডার্ম থেকে সৃষ্টি হয়। রেচন এবং জননতন্ত্রের আবরণী কলাও ভেতরের আবরণ কলাগুলো এন্ডোডার্ম থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম 3টা ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন একটা দেহের মানব শিশুর বিভিন্ন অঙ্গগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কত সময় পর্যন্ত থাকছে। মানব মাতৃগর্ভে একটা শিশু ফিটাস 38 সপ্তাহ পর্যন্ত অবস্থান করে, সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত অবস্থান করতে পারে। এক্ষেত্রে 36 থেকে 40 সপ্তাহ সেজন্য ধরা হয় এবং 9 মাসেই সাধারণত মানব শিশু ভূমিষ্ঠ হয়। তো এই গেল আমাদের কি কি ভ্রূণ বিকাশের বা ভ্রূণ গঠনের যে বিভিন্ন ধাপ, ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন এবং অর্গানোজেনেসিস। এই 3টি ধাপে একটি ভ্রূণ বিকশিত হয়ে পূর্ণাঙ্গ মানব শিশুতে পরিণত হয়। মাতৃগর্ভে থাকা অবস্থায় এই শিশুকে বলা হয় ফিটাস। এই অধ্যায়ের আরো অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো তোমরা নিজেরা পড়ে নিবে, যেমন গর্ভাবস্থা ও পরিচর্যা। এরপরে আছে ভ্যাসেকটমি ও টিউবেকটমি,
ভ্যাসেকটমি হচ্ছে, আমি এগুলোর সংক্ষিপ্ত একটু পরিচয় তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ভ্যাসেকটমি হচ্ছে শুক্রাশয়ের যে শুক্রনালী আছে সেটাকে কেটে বেঁধে দেওয়ার নাম ভ্যাসেকটমি। এর মাধ্যমে শুক্রাণু বাইরে নির্গত হতে পারে না। তারপরে টিউবেকটমি হচ্ছে ডিম্বনালী যে ফ্যালোপিয়ান টিউব আছে সেটাকে কেটে বেঁধে দেওয়ার নাম হচ্ছে টিউবেকটমি। এরপরে আইভিএফ পদ্ধতি, এটি হচ্ছে এক ধরনের প্রজনন পদ্ধতি, কৃত্রিম প্রজনন পদ্ধতি। যারা গর্ভধারণ করতে পারে না, যেসব মায়েরা, তাদের ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণুকে বাইরে কালেকশন করে বাইরে ল্যাবরেটরিতে নিষিক্ত করা হয় এবং পরবর্তীতে নিষিক্ত জাইগোটটিকে মাতৃগর্ভে স্থাপন করা হয়। এই পদ্ধতিটাকে বলা হয় আইভিএফ পদ্ধতি। এটা তোমরা বিস্তারিত শিখবে। এরপরে আছে যেসব কারণে পুরুষ স্ত্রী প্রজননে অক্ষম, এই কারণগুলো তোমরা দেখে নেবে। ভ্রূণের বৃদ্ধি সমস্যা, ভ্রূণের বৃদ্ধির সমস্যা সাধারণত দুই ধরনের হতে পারে: ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন এবং ম্যাক্রোসোমিয়া। ইন্ট্রাইউটেরাইন গ্রোথ রেস্ট্রিকশন যেটা আইইউজিআর, এটার ক্ষেত্রে সাধারণত ফিটাস দুর্বল থাকে, ছোট থাকে এবং অপুষ্টিজনিত সমস্যা হয়। এই ক্ষেত্রে মাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হয় এবং যত্নে থাকতে হয়। আর ম্যাক্রোসোমিয়া যেটা, সেটা হচ্ছে শিশুর ওজন বেড়ে যায় মাতৃগর্ভে, শিশুর ওজন বেড়ে গিয়ে শিশু বড় হয়ে যায়, এটাকে বলা হয় বিগ বেবি সিনড্রোম। এক্ষেত্রে এটা থেকে পরিত্রাণের জন্য মাকে হাই প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হয়, ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এই ম্যাক্রোসোমিয়ার ফলে বিগ বেবি সিনড্রোমটা দেখা যায়, ফিটাস মাতৃগর্ভে অনেক বড় হয়ে যায়, এটাকে বলা হয় বিগ বেবি সিনড্রোম। তারপরে যৌনবাহিত রোগগুলোর কারণ লক্ষণ প্রতিকার তোমরা শিখবে। যৌনবাহিত রোগগুলো আছে সিফিলিস, গনোরিয়া, এইডস। এগুলো কি কি কারণে হয়ে থাকে, কোন কোন জীবাণুর কারণে, লক্ষণ কি এই রোগগুলোর এবং প্রতিকার কি, সেটি তোমরা শিখবে। তো এই অধ্যায়ের আলোচনার বিষয়বস্তু আমাদের এগুলোই ছিল। আজকের মতো আমরা এখানে শেষ করি। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য। তো পরবর্তীতে আবার অন্য কোনো চ্যাপ্টারের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ভালো থেকো সবাই। শেষ করছি। আল্লাহ হাফেজ।